তাহলে হচ্ছে আজকে আমরা চারটা নোভেল কভার করার চেষ্টা করব, ঠিক আছে? সো লিটারেরি ক্লাসিক সিরিজে সবাইকে স্বাগতম। আমাদের রেকর্ড চালু আছে। তো লিটারেরি ক্লাসিক্স এর হচ্ছে আজকে 8 নাম্বার সেশন। আপনাদের সাথে আছে আমি ডক্টর সিদ্ধার্থ, ইনস্ট্রাক্টর পিটুয়ে। তো শুরুতেই হচ্ছে মঞ্জিরা, হ্যাঁ আমি ভালো আছি। ফারাহ, হ্যাঁ আছে, আগের চেয়ে একটু বেটার আছে, এবার সময় লাগবে আর কি। হ্যাঁ, তো শুরুতে হচ্ছে আমরা আজকে যে নভেলটা পড়বো সেটার নাম হচ্ছে গ্রেট এক্সপেকটেশনস। তো গ্রেট এক্সপেকটেশন এটা কার, দেখি নভেল বলো যারা লিটারেচার সম্বন্ধে একটু হলেও আইডিয়া আছে এইটা পড়ার কথা, মানে অ্যাটলিস্ট নামটা জানার কথা। সে চার্লস ডিকেন্সের, ভেরি গুড। তাহলে চার্লস ডিকেন্স, হ্যাঁ, ডেভিড কপারফিল্ড এটা আরেকটা তোমার রচনা। তাহলে আমার গ্রেট এক্সপেকটেশন বাই চার্লস ডিকেন্স। তাহলে এটা অথর হচ্ছে আমাদের চার্লস ডিকেন্স। এইটা তোমার হচ্ছে আমার একটা নভেল, হ্যাঁ, চার্লস ডিকেন্সের। এবং এটাকে অনেকে কামিং অফ এইজ নভেল বলে। মানে একটা মানুষের ধীরে ধীরে যে ধরো ইয়াং থেকে তার একটা চেঞ্জ হয়, এই কারণে এটাকে অনেক সময় কামিং অফ এইজ, এটা জাস্ট জানার জন্য, নাইস টু নো, কামিং অফ এইজ নভেলও বলা হয়। এটা ভিক্টোরিয়ান পিরিয়ডের একটা রচনা। এটা কেন মার্স এবং লন্ডনে। হিরো হচ্ছে এখানে পিপ, হিরোইন হচ্ছে স্টেলা, এবং মেইন থিম যেটা হচ্ছে সেলফ ডিসকভারি। যে মানে হুট করে সে ফিল করতে পারে যে আসলে সে কি করেছে। হ্যাঁ, তো এখানে মেইন প্রোটাগনিস্ট হচ্ছে আমার পিপ, এবং পিপের হচ্ছে যে পছন্দ করে তাকে, সে হচ্ছে স্টেলা, মিস হ্যাভিসাম। উনি একজন ওয়েলদি মহিলা যে আত্মকেন্দ্রিক। অ্যাবেল ম্যাগুইচ, এ হচ্ছে তোমার একটা পালিয়ে যাওয়া কয়েদি, হ্যাঁ, কনভিক্ট। জো গ্র্যাগরি, এটা পিপের ব্রাদার ইন ল। বিডি হচ্ছে চাইল্ডহুড ফ্রেন্ড, জ্যাগার্স লয়ার। আর হার্ভার্ড পকেট, এটা হচ্ছে পিপসের ফ্রেন্ড। এই ক্যারেক্টার গুলো এমনি মোস্ট কমন, পিপ, স্টেলা, মিস হ্যাভিসাম এবং অ্যাবেল ম্যাগুইচ। এগুলো থেকে দেখা যায় কি প্রশ্ন আসে। তো চলো তোমার গল্প শুরু করি, দ্য স্টোরি অফ গ্রেট এক্সপেকটেশন। তাহলে এখানে হচ্ছে কাহিনী শুরু যে একটা ছোট এতিম ছেলেকে নিয়ে, শুরুতেই সে একটা কবরস্থানে দাঁড়ায় আছে, তার নাম হচ্ছে পিপ। তার বাবা মা দুজনই মারা গেছে, এবং সে হচ্ছে বড় হচ্ছে তার বড় বোন এবং ভগ্নিপতী বড় বোনের কাছে, জো গ্র্যাগরির কাছে বড় হচ্ছে। তো জো গ্র্যাগরি সে মূলত হচ্ছে তোমার ব্ল্যাক স্মিথ, অর্থাৎ সাধারণ লোহকার কামার। কিন্তু সে অসাধারণ ভালো মানুষ, সে তাকে বড় করে তুলছে। তো একদিন কবরস্থানের মধ্যে পিপের সঙ্গে দেখা হয় একটা কয়েদির, তার নাম হচ্ছে অ্যাবেল ম্যাগুইচ। এখন অ্যাবেল হচ্ছে গিয়ে তোমার, পিপ তো ছোট মানুষ, ওকে ভয় দেখাইছে, ভয় দেখাই খাবার এবং লোহার শিকল কাটার যন্ত্র এনে দিছে। তো পিপও এনে দিল, এবং এনে দেওয়ার পর হচ্ছে সে ওই তোমার শিকল কাটার যন্ত্র দিয়ে কেটে সে পালাই গেল, ম্যাগুইচ। এখন পিপ তখনও জানতো না যে এই ঘটনায় তার জীবনটা সম্পূর্ণ বদলে দিবে। তো কিছুদিন পর পিপকে হচ্ছে তোমার একটা বাড়িতে নিয়ে যাওয়া হয়, বাড়ির নাম হচ্ছে স্যাটিস হাউস। সেখানে মিস হ্যাভিসামের সঙ্গে তার দেখা হয়। তো এই মিস হ্যাভিসাম, এই ভদ্র মহিলা, উনি একটু উদ্ভট টাইপের, আত্মকেন্দ্রিক। তার নিজের জীবনেও ট্র্যাজেডি আছে। বিয়ের দিন তাকে প্রতারণা করে হচ্ছে বর পালিয়ে যায় সে আগতে। মানে তিনি মানসিক ভাবে আসলে বিকৃত হয়ে গেছেন। মানে সে সবসময় বিয়ের পোশাক পরে থাকেন। হ্যাঁ, যে তোমার যে ঘড়িগুলো আছে এগুলো চলতে চলতে বন্ধ হয়ে গেছে। বিয়ের কেক পচে গেছে, কিন্তু সে যেন অতীতের মধ্যে আটকে আছেন, যেন একটা অবস্থা যে তখনই তার বিয়ে হবে, মানে ওই টাইমের মধ্যে সে আটকে আছে। এখন এই যে মিস হ্যাভিসামের বাড়িতে গেল, এখানেই তার সঙ্গে দেখা হয় এস্টেলার সাথে। এস্টেলা ছিল খুবই সুন্দরী, কিন্তু সে অহংকারী এবং ঠান্ডা মনের। হ্যাঁ, বলে ভাই ঠান্ডা মনের মানে কি, সে অহংকারের দরুন হচ্ছে তার মন পাথর হয়ে গেছে। সে পিপকে বারবার অপমান করতো, কারণ পিপ ছিল দরিদ্র, অতি অশিক্ষিত এবং সাধারণ। হ্যাঁ, পিপকে সে বারবার, মানে বড় লোকের মেয়ে, সে একটা অহংকারে ভুগতো স্টেলা সবসময়। কিন্তু যেটা হলো যে আসলে লাভ এট ফার্স্ট সাইট, পিপ হচ্ছে স্টেলার প্রেমে পড়ে যায়। এবং সে তার সামাজিক অবস্থান নিয়ে লজ্জা পেতে শুরু করে। সে ভাবতে থাকে, যদি আমি একটা জেন্টেলম্যান হতে পারতাম। হ্যাঁ, তার মনের মধ্যে আকুলি বিকুলি করে, আমি যদি জেন্টেলম্যান হতে পারতাম। তাহলে এই যে তার জেন্টেলম্যান হওয়ার বাসনা, এখান থেকেই মূলত শুরু হয় গ্রেট এক্সপেকটেশন। হ্যাঁ, যে আমি যদি পারতাম।
তো একদিন হঠাৎ হচ্ছে আইনজীবী জ্যাগার্স এসে খবর দেয় যে তোমার একজন অজ্ঞাত ব্যক্তি পিপের জন্য বিশাল সম্পত্তি রেখে আছে। মানে আকাশ থেকে বললো না ব্যাপারটা, যে এদিকে সে চাচ্ছে যে আসলে সে যদি একটু বড়লোক হতে পারতো, এদিকে হঠাৎ করে শুনলো যে না, পিপের জন্য সম্পত্তি রেখে আসছে। এখন শর্ত দিছে আবার একটা, কিন্তু কে রাখছে এটা আবার জ্যাগার্স বলে নাই, অজ্ঞাত ব্যক্তি। শর্ত হচ্ছে গিয়ে লন্ডনে গিয়ে তাকে থাকতে হবে জেন্টেলম্যান হিসেবে, লন্ডনে গিয়ে। এখন পিপ মনে করছে যে এইটা মনে হয় মিস হ্যাভিশাম করছে, হ্যাঁ, যে হ্যাভিশাম চাচ্ছে যে এস্টেলাকে যেহেতু আমি পছন্দ করি, আমি এস্টেলাকে বিয়ে করি, এই কারণে হাবিশাম হচ্ছে মনে হয় আমাকে হেল্প করতেছে। তার মাথায় এটা আসছে। হ্যাঁ, তো সে কি করলো, সে ঠিক আছে, সে লন্ডনে চলে গেল। লন্ডনে গিয়ে পিপ নতুন পোশাক পরে উচ্চ সমাজে মিশতে শুরু করে। হ্যাঁ, নিজে জেন্টেলম্যান হয়ে গেছে সে, এখন সে তার এক্সপেকটেশন ফিল আপ হচ্ছে। কিন্তু ধীরে ধীরে সে বদলে যায়। সে জোয়ের মতো সাধারণ মানুষকে লজ্জার চোখে দেখতে শুরু করে। জো মনে আছে কে? জো হচ্ছে গিয়ে তোমার তার, কে দেখি বলো, জো কে? জো ক্যারেক্টারটা কোথায় ছিল তোমরা বলো? হু ওয়াজ জো? দেখি কার মনোযোগ আছে। ব্রাদার ইন ল, ব্রাদার ইন ল, তার আব্বুর হাজবেন্ড, দুলাভাই। হ্যাঁ, মানে যে জো তাকে ভালোবেসে বড় করেছে তাকেই সে অবহেলা করতে থাকে। হ্যাঁ, দুলাভাই এখন তার কেউ না। হ্যাঁ, যে আমি এখন সে বড়লোক হয়ে গেছে, যে আমাকে জানো তুমি, আমার এটার দাম জানো কোটের। তো এভাবে তো চলতেছে সে, তার একদম অহংকার এখন পা মাটিতে পড়ে না। এক রাতে পিপের জীবনে সবচেয়ে বড় ধাক্কা। সে কি ধাক্কা? তার গোপন বেনিফ্যাক্টর, মানে যে গোপনে তাকে সাহায্য করেছে, সে এসে হাজির হয়। কিন্তু সেটা মিস হাবিশাম না, সেটা হচ্ছে ওই যে কয়েদি পালাই গেছে না, ম্যাগুইচ, সে। পিপ যখন ছোট্ট ছিল তাকে যে হেল্প করছে, ওই কথাটা সে মাথায় রাখছে। এবং মাথায় রেখে সে তোমার পালায় যাওয়ার পর তো বিদেশে গিয়ে সে ধনী হয়েছে ম্যাগুইচ, এবং নিজের টাকাগুলো সে পিপের জন্য ব্যয় করছে মূলত। এবং পিপ ওই টাকা দিয়ে আসলে এই জীবনটা পাইছে। তাহলে পিপের আসলে কিন্তু তখন তোমার তার যে চিন্তা ভাবনা, তার যে এতদিন ধরে সে ভাবছে যে মিস হ্যাভিশাম তাকে তার পিছনে ব্যয় করছে স্টেলার জন্য, হ্যাঁ, এই ধারণা থেকে তো সে তখন বের হয়ে আসছে পুরোটা। এবং তার মাথায় লিটারেলি আকাশ ভেঙে পড়ছে। সে মনে করছে যে তাকে যে তোমার উন্নতি হয়েছে তার লাইফে, এটার পিছনে আছে অভিজাত সমাজ, রিচ পিপল, হ্যাবিশামের মতো, তারা হেল্প করছে। কিন্তু দেখলো না, তোমার হেল্প করছে আসলে আমার ম্যাগুইচের মতো মানুষজন, যারা কি সমাজের আমরা তথাকথিত হয়তো যে কয়েদি, মানে কি নিচু শ্রেণী, ভালো চোখে দেখতেছি না, ওই ধরনের মানুষজনই বরং তাকে হেল্প করছে। এখন পিপ ইন দ্য মিন টাইম আরো একটা তার সামনে সত্যি চলে আসে, যে সে জানতে পারে যে স্টেলা আসলে মিস হাবিশামের মেয়ে নয়, সে হচ্ছে ম্যাগুইচের মেয়ে। তাহলে তোমার সে যে মানুষটাকে ঘৃণা করতো, যে ম্যাগুইচ, এবং এস্টেলা যে মেয়েকে পিপ উচ্চবিত্ত ভেবেছিল, তাদের মধ্যে আবার রক্তের সম্পর্ক বিদ্যমান। তাহলে এই যে চিন্তা, এটা হচ্ছে গিয়ে তখন পিপের জীবন দর্শনটা বদলে দেয়। সে বুঝতে পারে যে না, আসলে আমরা হয়তো বাস্তব জীবনে যাকে মনে করছি যে আমার উন্নতির পিছনে দায়ী, দেখা যাচ্ছে কি সে হয়তো নাই, অন্য সম্পূর্ণ ভিন্ন মানুষ আমাকে সাহায্য করছে। হ্যাঁ, এটা পিপের হচ্ছে থটে চেঞ্জ আসে। সে ম্যাগুইচ কে দেশ থেকে পালিয়ে নিতে তখন সে চেষ্টা করে। কিন্তু ম্যাগুইচ কিন্তু ওই যে কয়েদি, তার তো এখনো তোমার ইয়ে জারি আছেই, হুলিয়া জারি করা আছে। সে ধরা পড়লে তো সে ফেরারি আসামি। হ্যাঁ, কিন্তু দেখা গেল কি ম্যাগুইচ ধরা পড়ে, আদালতে বিচার হয়, শেষ পর্যন্ত ম্যাগুইচ মারা যায়। মৃত্যুর আগে পিপ জানাই তাকে যে না, স্টেলা হচ্ছে জীবিত আছে, স্টেলা তারই মেয়ে। হ্যাঁ, এটা প্রথম টপিক। ম্যাগুইচ এ সময় শান্তি নিয়ে মারা যায়। তো এদিকে হচ্ছে মিস হ্যাভিশাম, সে নিজের ভুল বুঝতে পারে, সে পিপের কাছে ক্ষমা চায়। কিছুদিন পর দুর্ঘটনায় তার মৃত্যু হয়। পিপ হচ্ছে একসময় দেখা গেল কি সে সম্পদ, সামাজিক মর্যাদা, স্বপ্ন সবকিছুই হারায়, কারণ ওদিকে ম্যাগুইচও মারা গেছে এবং তার সম্পত্তিও এদিকে কোনো কারণে ক্ষয় হয়ে গেছিল। কিন্তু আশ্চর্যজনক ভাবে এই যে হারাইছে, এই হারানোর মধ্য দিয়েই সে মানুষ হয়ে ওঠে। এটা খুবই জরুরি, মানুষ হয়ে ওঠা। সে জুয়ের কাছে ফিরে যায়, সে ক্ষমা চায়। বহু বছর পর পিপের সঙ্গে হচ্ছে এস্টেলার দেখা হয়। এস্টেলা হচ্ছে গিয়ে তোমার, সে আগের মতো নেই, জীবনের কষ্ট তাকে নম্র করে দিয়েছে অলরেডি। এবং উপন্যাসের শেষ দৃশ্যে পিপ এবং এস্টেলা একসঙ্গে দাঁড়িয়ে থাকে এবং ভবিষ্যতের সম্ভাবনার ইঙ্গিত দিয়ে গল্প শেষ হয়, মানে তাদের মধ্যে মিলন হবে। হ্যাবিশাম ক্ষমা করে দিয়েছে, কারণ ওই হ্যাবিশামেরও আসলে হচ্ছে তোমার
অনুতাপ আসে। কারণ মিস হ্যাবিসামও কিন্তু পিপকে তোমার অনেক অপমান, অপদস্থ করছে, তার সঙ্গে অত্যাচার করছে। ওই মানে সবার মধ্যে তোমার একটা ভালো মানসিকতা গ্রো করে আর কি। তাহলে আমার কাহিনী হচ্ছে গিয়ে কি হইলো, আমার তাহলে পিপ হচ্ছে আমার ছোট একটা ছেলে। সে তার বড় বোন এবং দুলাভাই জো কাছে হচ্ছে বড় হয়, এবং ঘটনাচক্রে সে কবরস্থানে অ্যাবেল ম্যাগুইচ নামে একটা কয়েদির সঙ্গে দেখা পায়। কয়েদিকে সে সাহায্য করে, ভয়ে কয়েদি পালিয়ে যায়। পরে হচ্ছে সে মিস হ্যাভিশামের বাড়িতে গিয়ে ওঠে, ওখানে গিয়ে সে এস্টেলার প্রেমে পড়ে। তবে এস্টেলা হচ্ছে তাকে প্রত্যাখ্যাত করে কারণ সে গরিব। তো তার মনে হচ্ছে এক চিন্তা ভাবনা আসে যে আমি যদি বড়লোক হতে পারতাম। এখান থেকে তার গ্রেট এক্সপেকটেশনের জন্ম নেয়। একদিন হঠাৎ করে পিপের কাছে খবর আসে যে তার জন্য একজন অনেক সম্পত্তি রেখে গেছে। পিপ মনে করে যে মিস হ্যাভিশাম হয়তো তাকে পিছন থেকে হেল্প করছে, যাতে সে স্টেলাকে বিয়ে করতে পারে, সামাজিক মর্যাদা যাতে তার বাড়ে। কিন্তু দেখা যায় যে না, সে হচ্ছে গিয়ে তাকে মূলত হেল্প করছে হচ্ছে ম্যাগুইচ। এবং ইন দ্য মিন টাইম পিপ কিন্তু অত্যন্ত অহংকারী হয়ে উঠছে। সে সমাজের উচ্চবিত্তের সঙ্গে মিশে নিচের মানুষের সঙ্গে আর মিশতেছে না। এবং এটা দেখা যায় কি আমাদের ইয়েতেও দেখবা, মানে রিয়েল লাইফেও দেখবে যে হঠাৎ করে হয়তো মানুষের জীবনে তোমার যদি সম্পদের ঘনঘটা চলে আসে, তখন সে হয়তো আগের যে রুটটা আছে এটা কিন্তু অনেকেই ভুলে যায়। হ্যাঁ, তো মিস হ্যাভিসাম হচ্ছে গিয়ে তোমার স্টেলার সাথেই থাকতো, স্টেলার সাথেই থাকতো, এবং হ্যাঁ এটা দত্ত না, ম্যাগুইচের সঙ্গে তোমার ডিরেক্ট কোনো রিলেশন নাই। দুটো দুইটা ক্যারেক্টার, তবে তোমার ওই যে স্টেলার থ্রোতে জড়িত। স্টেলার রিয়েল হচ্ছে গিয়ে তোমার ইয়ে, রিয়েল মেয়ে হচ্ছে আমাদের মূলত ম্যাগুইচের রিয়েল মেয়ে হচ্ছে স্টেলা। তো যাই হোক, পরে হচ্ছে যখন ম্যাগুইচ তোমার জানতে পারে যে না, ম্যাগুইচই আসলে সম্পত্তি তাকে দিয়ে গেছে, এটাতে তার মনের মধ্যে দীর্ঘ চিন্তা পরিবর্তন আসে, এবং সে বুঝতে পারে যে এতদিন ধরে হয়তো সে যে হ্যাবিশামকে যে ভাবছিল এটা আসলে ভুল। তাকে মূলত হচ্ছে ম্যাগুইচ তোমার সম্পত্তি দিছে। কিন্তু ম্যাগুইচ ধরা পড়ে যায়, এবং মৃত্যুর আগে সে অ্যাটলিস্ট জানতে পারে যে না, তার মেয়ে স্টেলা জীবিত আছে। ম্যাগুইচে একটা মেন্টাল পিস নিয়ে সে মারা যায়, এবং মিস হ্যাবিশামও ভুল বুঝতে পারে, তাকে তার কাছে মাপ চাই। এভাবেই পরবর্তীতে স্টেলা এবং পিপ, এটার হচ্ছে হ্যাপি এন্ডিং চলে আসে। হ্যাঁ, স্টেলা হচ্ছে গিয়ে তোমার তাকে আর বিয়ে করে না, ব্যারনের ছেলেকে বিয়ে করে, কিন্তু তোমার ওভাবে একটা ইঙ্গিত দিছিল, বাট আসলে সত্যি হয় না। হ্যাপি এন্ডিং আসছে অনেকক্ষণ পর শেক্সপিয়ারের ট্র্যাজেডিক এন্ডিং থেকে। তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের গ্রেট এক্সপেকটেশন। এখান থেকে ক্যারেক্টার থেকে কিন্তু এখানে প্রশ্ন আসে, বিশেষ করে পিপ, এস্টেলা, মিস হ্যাভিসাম, অ্যাবেল ম্যাগুইচ, এগুলো থেকে কমনলি প্রশ্ন আসতে দেখা যায়। কোটেশন হয়তো খুব একটা বেশি আসে না, এখান থেকে ক্যারেক্টার ভেরি ইম্পর্টেন্ট। বিডি ফেমাস কোটেশন হচ্ছে আই লাভড হার এগেইনস্ট রিজন, এগেইনস্ট প্রমিস, এগেইনস্ট স্পিচ। হ্যাঁ, এটা হচ্ছে নিজের ভালোবাসা বর্ণনা করতে গিয়ে পিপ বলছে যে সব যুক্তির বিরুদ্ধে গিয়েও আমি তাকে ভালোবেসেছি, সব বাধা ঠেলেও তাকে ভালোবেসে। লাভড হার এগেইনস্ট রিজন, এগেইনস্ট প্রমিস, এগেইনস্ট স্পিচ। সাফারিং হ্যাজ বিন স্ট্রঙ্গার দেন অল আদার টিচিং। জীবনের শিক্ষা, সাফারিংস হ্যাজ বিন স্ট্রঙ্গার দেন অল আদার টিচিং। কষ্টই আমার সবচেয়ে বড় শিক্ষক। এবং এটা ট্রু কিন্তু। তোমার এটা আমরা ফিল করতে পারি নাকি জানি না, মানুষের হচ্ছে জীবনের মেইন শিক্ষক কিন্তু আমরা যখন বিভিন্ন কিছুতে কষ্ট পাই, ধরো না পাওয়ার বেদনা, সবকিছুর বেদনা, তুমি একটা জিনিস পড়লা, হয়তো দেখলা যে তোমার এটা ভালো আউটপুট আসলো না, তুমি পরীক্ষায় ভালো করলে না, তখন কিন্তু এটা কষ্ট হয়। এত পড়লাম হইলো না, কিসে গ্যাপ। কেউ যদি আসলেই রিয়েলি কষ্ট সে ফিল করে, সে হচ্ছে আমাদের মানে তখন সে জীবনে উন্নতি করতে পারে। আমাদের লাইফের সাথে মিলে যায়। এবং নভেলগুলো তো আসলে আলটিমেটলি তোমার মানুষের জীবন থেকেই তো আসলে নেওয়া। এই যে আমাদের সাহিত্যিকরা রচনা করছে, এগুলো আশপাশের কম্পোনেন্ট থেকে এসে সমাজের মানুষের জীবনের পর্যালোচনা করছে, নিজের লাইফকে রিফ্লেক্ট করছে। এগুলো মানবীয় জিনিসপত্রগুলোই আসলে এই বিভিন্ন নভেল বলো, কবিতা বলো, এগুলোর মধ্যে উঠে আসছে। হ্যাঁ, টেক নাথিং অন ইটস লুক, টেক এভরিথিং অন এভিডেন্স। হ্যাঁ, টেক নাথিং অন লুকস। তুমি চেহারা দেখে ভাই বিচার করো না, তুমি প্রমাণ দেখো, এভিডেন্স দেখো। ওর আসলে মাল কেমন তুমি এটা আগে দেখো। আগে দর্শনদারি পরে গুণ বিচারি, ওটা কইরো না। দেখো তুমি আগে কেমন, এটা বলছে মিসেস জো।
daggers. I have been bent and broken, but I hope into a better shape. যে আমি ভেঙেছি, কষ্ট পেয়েছি, কিন্তু আরো ভালো মানুষ হয়েছি, পুরে পুরে আমি খাঁটি সোনা হয়েছি। তাহলে আমরা এখান থেকে কিছু কোটেশন আমরা দেখলাম। আই লাভড হার এগেইনস্ট রিজন, এগেইনস্ট প্রমিস, এগেইনস্ট স্পিচ, ভালোবাসা বর্ণনা করতে গিয়ে। এবং ইংলিশ লিটারেচারের মধ্যে হচ্ছে আহ, যেটা মজার, এটা আমরা মজা করে বলি সেশনের মধ্যে, যে এখানে ধরো কারো মানভঞ্জন করতে হচ্ছে, হ্যাঁ মানভঞ্জন করতে হচ্ছে, তুমি গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের তাকে সুন্দর টেক্সট করা যাবে, কিন্তু মানে তোমার কোটেশন মনে করো তুমি কাউকে পাঠালে যে আই লাভ ইউ এগেইনস্ট রিজন, এগেইনস্ট প্রমিস, এগেইনস্ট স্পিচ, সে কিন্তু একদম মুগ্ধ হয়ে যাবে, তাই না? তার বলছে সাফারিংস হ্যাজ বিন স্ট্রঙ্গার দেন অল আদার টিচিং, যে জীবনের শিক্ষা কষ্টই বড় শিক্ষক। টেক নাথিং অন ইটস লুকস, টেক এভরিথিং অন এভিডেন্স। ছেড়ে দেখে বিচার করো না। এবং আই হ্যাভ বিন ব্রোকেন বাই আই হোপ ইন টু এ বেটার শেপ, ভেঙেছি, কষ্ট পেয়েছি, কিন্তু আরো ভালো মানুষ হয়েছি। হ্যাঁ, এটা তোমার ফাহমিদা ডিপেন্ড করে। সবগুলো লিটারেচারই আসলে অনেক সমৃদ্ধ এক একটা এক্সপেক্ট থেকে। হ্যাঁ, বাহ, মেহেদি ইউজ করো, চমৎকার। আমাদের এখান থেকে আরেকজন টিচার আছে, ভেরি গুড। তাহলে আমরা গ্রেট এক্সপেকটেশন বোঝা যাবে, পারা যাবে, আমরা ক্লিয়ার গ্রেট এক্সপেকটেশন নিয়ে, অল ক্লিয়ার। আচ্ছা, জ্যাগার, জ্যাগার ছিল হচ্ছে আইনজীবী, সুমা আইনজীবী, ওই ওর আইনজীবী এসে হচ্ছে ওকে মূলত খবর দেয়। তাহলে আমরা যেহেতু এটা বুঝছি, চলো আমরা চার্লস ডিকেন্সের আরেকটা নভেলে চাই, যেটা হচ্ছে টেল অফ টু সিটিজ, দুই নগরীর গল্প, দুই নগরীর গল্প। তাহলে এটাও হচ্ছে আমার চার্লস ডিকেন্সের, এটা হচ্ছে আমার একটা হিস্টোরিক্যাল নভেল ভিক্টোরিয়ান এজের। এখানে দুই নগরী বলতে হচ্ছে তোমার লন্ডন এবং প্যারিস এর কথা বলা হয়েছে। এবং এটা কিন্তু তোমার পুরো ইতিহাস আশ্রিত, এটা ফ্রেঞ্চ রেভলিউশন নিয়ে করা। হিরোর নাম হচ্ছে সিডনি কার্টন এবং হিরোইন হচ্ছে লুসি ম্যানেট। মেইন থিম হচ্ছে স্যাক্রিফাইস। হ্যাঁ, খুবই চমৎকার কাহিনী, বাস্তিল দুর্গের পতনের কথাও আসে। তো এই যে স্টোরি, এ টেল অফ টু সিটিজের, এটা একটা চমৎকার লাইন দিয়ে শুরু হয়। আমরা আসবো লাইনের আগে, এটা একটু জেনে নিই আগে। যে সিডনি কার্টন হিরো, সে একটা লয়ার বাই প্রফেশন। লুসি ম্যানেট সে হিরোইন। চার্লস চার্লস ডার্নেই সে হচ্ছে তোমার অভিজাত ফ্রেঞ্চ অ্যারিস্টোক্রেট, বড়লোক। ডক্টর ম্যানেট হচ্ছে লুসির বাবা, লুসি ম্যানেট। ম্যাডাম ডিফার্স সে হচ্ছে বিপ্লবী নেতা, তবে সে অত্যাচারীও বটে। আর্নেস্ট ডেফার্স সে আরেকজন বিপ্লবী। জার্ভিস লরি সে ব্যাংকার। এবং মিস প্রো সে হচ্ছে লুসির লয়াল কম্পেনিয়ন। এগুলো হচ্ছে তোমার ক্যারেক্টার। ক্যারেক্টার গুলো আমরা গল্প জানতে জানতে মাথার মধ্যে আসবে। চলো আমরা শুরু করি সেই বিখ্যাত লাইন দিয়ে। ইট ওয়াজ দ্য বেস্ট অফ টাইমস, ইট ওয়াজ দ্য ওর্স্ট অফ টাইমস। খুবই বিখ্যাত একটা লাইন, যে তখন হচ্ছে খুব ভালো অবস্থা ছিল, আবার খুব খারাপ অবস্থাও ছিল, মানে একদিকে ভালো একদিকে খারাপ। ইট ওয়াজ বেস্ট অফ টাইমস, ইট ওয়াজ দ্য ওর্স্ট অফ টাইমস, এটা দিয়ে শুরু। দুটো শহরকে কেন্দ্র করে তার গল্প, লন্ডন এবং প্যারিস। প্যারিসে হচ্ছে তখন তোমার ভয়ঙ্কর সামাজিক বৈষম্য চলতেছে। একদিকে হচ্ছে তোমার অভিজাত শ্রেণী, আরেকদিকে হচ্ছে ক্ষুধার্ত নিপীড়িত হতদরিদ্র মানুষ। এখন যখন তোমার যে কোনো জায়গায় বৈষম্য থাকবে, সেখানে বৈষম্যর পতনও ঘটবে, যার নাম হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশন। মধুমিতা, তোমার কল তো আসছে, আমার নিজের আসছে কল, তুমি কি কল কেটে দাও? আচ্ছা, তোমাদের একটা টিপস এন্ড ট্রিক্স বলি। তোমরা যদি ধরো, আমাদের কাছে নর্মালি যেটা হয়, যে ধরো রেগুলার কখনো যদি কল আসে, তখন আমরা কলগুলো কেটে দিই। কেটে দিবা না, রিসিভ করে তারপর কাটবা। কেটে দিলে যেটা হয়, এই যে সে মনে করে যে এ কেটে দিচ্ছে, মানে অটোমেটিক্যালি তখন সে স্প্যাম বক্সে চলে যায়। তো যখন একবার স্প্যামে চলে যায়, তখন দেখা যায় কি, আমরা ধরো তোমাদের কলটা সেট করতেছি, সেট করার পরেও অটোমেটিক্যালি এটা স্প্যামে চলে যাচ্ছে, তোমার কাছে হয়তো তখন আসে না।
সো এইটা এক সময় আসবে না, জুয়েল। কাটিও না, রিসিভ করে পরে কাইটো, রিসিভ কইরো। কারণ তোমাদের হচ্ছে মানে প্রতিদিন আমরা কল অ্যাসাইন করি, আমাদের কিন্তু এটা একটা ভালো অঙ্কের টাকা যায় একটা এই কল সার্ভিসে। হ্যাঁ, সো এটা আমরা প্রতিদিন হচ্ছে অ্যাসাইন করে আসি। হ্যাঁ, ওই এসব কারণে, টেকনিক্যাল কারণে হয়তো কিছু আসে না। আমরা মধুমিতারটা দেখবো। এমনি তোমার অন্যান্য টাইমে আসে না মধুমিতা, নাকি ফর দ্য ফার্স্ট টাইম আসে নাই? অন্য সময় হ্যাঁ রিসিভ করবা, আসে আশা করি। ওকে। হ্যাঁ, নাম্বার সেভ করবা, এটা একটা ভালো কথা বলছে মনিদুল, যে আমার নাম্বারটা হচ্ছে তোমরা চাইলে সেভ করে রাখতে পারো, যে 6 এম ক্লাব। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম যে তোমার এই যে যখন ইমব্যালেন্স হচ্ছে সোসাইটির মধ্যে, তখন আমাদের সামনে মুক্তির দূত হিসেবে আসে ফ্রেঞ্চ রেভলিউশন। এদিকে তোমার হচ্ছে গল্পের আরেক ক্যারেক্টার ডক্টর ম্যানেট। সেকেন্ড, শুভ সেকেন্ড এটা। এই ডক্টর ম্যানেট হচ্ছে তোমার বাস্তিল কারাগারে বন্দী ছিল, বাস্তিল দুর্গ। এটা হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশনের তোমার অনন্য প্রতীক। এই মূলত তোমার ফরাসি বিপ্লব যে হয়েছিল, এটা বাস্তিল দুর্গের পতনের মাধ্যমে হয়েছিল আসলে। হ্যাঁ, যে তোমার এখানে হচ্ছে যারা একটু রেভলিউশনে ছিল, যারা ভালো মানুষ ছিল, তাদের সবাইকে বন্দি করে রাখতো। তো সব ক্ষোভগুলো মিলছে মূলত হচ্ছে গিয়ে তোমার এখানে এইটা ভেঙে, হ্যাঁ, সবার থেকে বন্দি মুক্ত করছে আর কি। হ্যাঁ, তো তার মেয়ে হচ্ছে লুসি ম্যানেট, সে বহু বছর পর আসলে তার বাবাকে খুঁজে পায়, এবং লুসির যত্নে ধীরে ধীরে ডক্টর ম্যানেট স্বাভাবিক জীবনে ফিরে আসে। এখন ইন দ্য মিন টাইম লুসির সঙ্গে তার পরিচয় হয় চার্লস ডার্নের সাথে। চার্লস হচ্ছে অভিজাত পরিবারের সদস্য, তবে যেটা যে সে তার নিজের পরিবারকে ঘৃণা করত, কারণ তার নিজের পরিবার হচ্ছে মানুষের উপর অত্যাচার করত। এখন তার চিন্তা ছিল যে সে এই ফ্রান্সে থাকবে না, সে ইংল্যান্ডে গিয়ে নতুন জীবন শুরু করবে। তো এদিকে হচ্ছে লুসি এবং ডানরে তারা একে অপরের প্রেমে পড়ে, পরে তাদের বিয়ে হয়। ইন দ্য মিন টাইম তোমার আরেকজন হচ্ছে ক্যারেক্টার এখানে এন্ট্রি নিবে, তার নাম হচ্ছে সিডনি কার্টন। সিডনি কার্টন অত্যন্ত মেধাবী আইনজীবী, কিন্তু তোমার সারাদিন সে মদ খায়, কনফিউজড, হতাশ, কনফিডেন্সের কিছু নাই। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় যেটা, সিডনি কার্টন আর চার্লস ডার্নে এরা দেখতে প্রায় একই রকম, একই রকম, ইন্টারেস্টিং ক্যারেক্টার। এখন তোমার এই যে কার্টন, বেচারা কার্টনও কিন্তু লুসিকে ভালোবাসে, কিন্তু সে জানে লুসি কখনো তাকে ভালোবাসবে না। হ্যাঁ, মানে ওয়ান সাইডেড লাভ, ওয়ান সাইডেড লাভ। এবং ওয়ান সাইডেড লাভ গুলো মনে হয় আরো একটু তীব্র হয়, তাই না? যে আমি তাকে পাচ্ছি না, না পাওয়ার বেদনাতে বিষাক্ত হয়ে, নীল হয়ে সে তার জীবনও দিতে পিছপা হবে না, আমরা এটা সামনে দেখবো। ইশকে হাকিকি না, আচ্ছা, কঠিন, পারবি না। তবু কার্টন হচ্ছে লুসিকে একটা প্রতিশ্রুতি দেয় যে লুসির সুখের জন্য সে যে কোনো ত্যাগ করবে, মানে লুসিকে সে পাবে না, বিয়ে হয়ে গেছে অলরেডি, কিন্তু তবুও সে বলে যে না, আমি যে কোনো ত্যাগ স্বীকার করব। এদিকে তোমার ফ্রান্সে হচ্ছে রেভলিউশন শুরু হয়ে গেছে, বাস্তিল হচ্ছে গিয়ে আক্রমণ করছে, এবং যারা অভিজাতদের উপরে কিন্তু মূলত সবগুলো খুব ভয়ঙ্কর প্রতিশোধ শুরু হয়েছে অলরেডি। এবং ম্যাডাম ডিফার্স, সে তো ছিল কি বিপ্লবী নেতা, রেভলিউশনারি, রেভলিউশনারি লিডার। সে তো হচ্ছে বড় লোকদের উপর অনেক ক্ষেপে আছে। হ্যাঁ, সে তাদেরকে হচ্ছে অত্যাচার করবে, কারণ সে তার পূর্বপুরুষরা হচ্ছে অত্যাচারের শিকার হয়েছে, তাই সে প্রতিশোধ উন্মুখ। তার লক্ষ্য হচ্ছে ডার্নে এবং তার পুরো পরিবারকে ধ্বংস করা। ওই যে তোমার ডার্নের যে ফ্যামিলি, সে নিজেও তো তার পরিবারকে ঘৃণা করতো, কারণ তার পরিবার অনেক অত্যাচারী ছিল। হ্যাঁ, এভারমন ফ্যামিলি, হ্যাঁ, এভারমন ফ্যামিলি। ওই যে এরিস্টোক্রেটরা হচ্ছে তোমার তখন যত অত্যাচার করছে, বুঝছো? এই কারণে তুমি এখনো সমাজের মধ্যে তোমার এটা হয় না যে বড় লোকরা কিন্তু প্রচুর এক্সপ্লয়েট করে। সো তোমার এখনো যদি কোনো বিদ্রোহ হয় ধরো,
ধনীরা সব বড় লোকদের ধরবে না, সে এভারমন্ট ফ্যামিলি। তো যেটা হয় যে তোমার ডার্নে যদিও তোমার ইংল্যান্ডে গেছে, তবে এক সময় সে ফ্রান্সে ফিরে আসে, কিন্তু সেখানে তাকে গ্রেফতার করা হয় এবং বিপ্লবী আদালত তাকে মৃত্যুদণ্ড দেয়, যে সে যেহেতু বড়লোক তাকে ফাঁসি দাও। এখন লুসি এবং ডক্টর ম্যানেট তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সব ব্যর্থ হয়ে যায়। তাহলে এখন উপায় কি? তার তো ফাঁসি হয়ে যাবে। লুসির ভালোবাসার মানুষ, এইখানে আসে ট্র্যাজিক একটা মোড়। মনে আছে না আমাদের সেই ওয়ান সাইডেড লাভার সিডনি কার্টন? এখানে সে এবার এন্ট্রি নেবে। সিডনি কার্টন বুঝতে পারে যে যদি ডার্নে মারা যায় তাহলে তো লুসির জীবন ধ্বংস হয়ে যাবে। সে একটা কঠিন সিদ্ধান্ত নেয়। আমরা আয়নাবাজি দেখছি না? আয়নাবাজি, আয়নাবাজির মতো, যে কারাগারে গিয়ে কার্টন নিজের সঙ্গে ডার্নের অবস্থার পরিবর্তন করে, স্থান পরিবর্তন করে, কারণ তাদের চেহারা প্রায় একই রকম। ডার্নে দিক থেকে পালিয়ে যায় আর কার্টন তার জায়গায় মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে। পরদিন কার্টনকে গিলোটিনে নিয়ে যাওয়া হয়। গিলোটিন মানে তোমার শিরচ্ছেদ করা হবে। মৃত্যুর আগে সে ভাবতে থাকে যে লুসি সুখে থাকবে, তার পরিবার বেঁচে যাবে। হ্যাঁ, তখন ডিকেন্স তার উপন্যাসে সবচেয়ে বিখ্যাত লাইনটি লেখেন। ডিকেন্স বলেন যে ইট ইজ এ ফার ফার বেটার থিং দ্যাট আই ডু দ্যাট আই হ্যাভ এভার ডান। মানে কার্টন নিজের জীবন চলে যাবে, তবুও সে বলছে যে আমি হচ্ছে গিয়ে এখন পর্যন্ত সবচেয়ে মনে হয় যে ভালো কাজটা আমি এতদিন যেটা করি নাই তার চেয়ে একটা ভালো কাজ আমি করতেছি। তো সিডনি হচ্ছে গিয়ে তোমার মৃত্যুবরণ করে, তার আত্মত্যাগ লুসির পরিবারকে রক্ষা করে। কার্টন জীবনের ব্যর্থতা থেকে উঠে এসে সত্যিকারের নায়ক হয়ে ওঠে, আমাদের রিয়েল হিরো। তাহলে তার স্যাক্রিফাইস হচ্ছে গিয়ে আমাদের এটা মেজর থিম। সিডনি কার্টনসের সেলফ স্যাক্রিফাইস, নিজের জীবন দিয়ে অন্যের জীবন রক্ষা করা। বাস্তবে ভাবতো হ্যাঁ বয়ফ্রেন্ড মারা গেলে আমি ওকে বিয়ে করবো, কঠিন স্যাক্রিফাইস, খারাপই লাগে না সিডনি কার্টনের জন্য। তাহলে আমাদের টেল অফ টু সিটিজ এখানের কাহিনী কি দাঁড়ালো? তাহলে হচ্ছে আমাদের এইটা মূলত তোমার লন্ডন এবং প্যারিসের গল্প, এবং আমরা তখনকার গল্প বলছি যখন হচ্ছে তোমার ধনীদের উপর, ধনীরা গরিবদের উপর চরমভাবে অত্যাচার করতেছে, সমাজে বৈষম্য প্রকট, এবং সেটার হাত দিয়ে ফ্রেঞ্চ রেভলিউশন আসে। এখানে আমরা দেখতে পাই যে তোমার আমাদের নায়িকা এখানে একজন আছে, তার নাম হচ্ছে লুসি ম্যানেট, তার বাবা হচ্ছে ডক্টর ম্যানেট। লুসি হচ্ছে অনিন্দ্য সুন্দরী, সে পছন্দ করে হচ্ছে ফরাসি একজন অভিজাত চার্লসকে। এদিকে আবার ওয়ান সাইডেড লাভার হচ্ছে সিডনি কার্টন, সে লয়ার, বাট সে মদপ্য, কনফিডেন্স নাই তার, ব্যর্থ আমাদের সোসাইটির দৃষ্টিভঙ্গিতে। তো ফ্রেঞ্চ রেভলিউশন যখন শুরু হয় তখন আসলে ডার্নের উপর হচ্ছে তোমার ফাড়া নেমে আসে, কারণ চার্লস ডার্নে তার ফ্যামিলি তারা হচ্ছে অত্যন্ত অত্যাচারী। এখন তার উপর হচ্ছে প্রতিশোধ নেবে ম্যাডাম ডেফার্স, এবং তার হচ্ছে ফাঁসি হয়ে যায়, মানে তার মৃত্যুদণ্ড হবে। তো যেহেতু সিডনি কার্টন ওয়ান সাইডেড লাভার, লুসির সুখী তার সুখ, সে লুসিকে প্রমিসও করছিল যে তার সুখের জন্য সর্বোচ্চ ত্যাগ সে স্বীকার করবে। এবং দুজনের চেহারায় অদ্ভুত মিল সিডনি আর চার্লসের। সে করলো কি, সে চার্লসকে বের করে দিল, চার্লসের জায়গায় সে কারাগারে রয়ে গেল, এবং এক সময় তার ফাঁসি হয়ে যায়, মৃত্যুদণ্ড হয় গিলোটিনে, শিরচ্ছেদ করে তার মৃত্যুদণ্ড হয়। কিন্তু এটার পরেও আসলে সে হ্যাপি থাকে। সে বলে যে আমি এতদিন ধরে যেটা কাজ করছি তার চেয়ে এটা অনেক মহৎ কাজ। তাহলে আমাদের সমাজের আপাতদৃষ্টিতে আমরা যাকে বাতিল বলে গণ্য করেছিলাম, সেই মানুষটাই দেখি আমাদের সত্যিকারের নায়ক হয়ে ওঠে, সে অন্যের জীবন রক্ষা করে। হ্যাঁ, বাপ্পারাজ, হ্যাঁ এটা জানছিল। হ্যাঁ, চার্লস আসলে সে মানে সে তো তোমার ধনী পরিবারে জন্মগ্রহণ করলেও চার্লস তো আদতে ভালো মানুষ ছিল, এই কারণে আসলে সে তার পরিবারকে ঘৃণা করতো। বাপ্পারাজ হলেও কিন্তু সে তোমার হেনা কোথায় বলে হেনার জন্য জীবন দিয়ে ফেলছে কিন্তু। হ্যাঁ, কোথাতে কোথায় নিয়ে যায়। তাহলে এই হচ্ছে আমাদের কাহিনী। হ্যাঁ,
চলো এবার হচ্ছে আমরা কিছু কোটেশন দেখি, হ্যাঁ। তাহলে সেই ফেমাস কোটেশন শুরুর যেটা, ইট ওয়াজ দ্য বেস্ট অফ টাইম, ইট ওয়াজ দ্য ওর্স্ট অফ টাইমস, এটা কিন্তু আসার মতো, বুঝছো? এটা বর্ণনাকারী মানে ডিকেন্স নিজেই বলছিল ওপেনিং নাই, যে সর্বোত্তম সময় আর সবচেয়ে খারাপেরও সময়, হ্যাঁ, যে ওই সময় দুই দিকেই। হ্যাঁ, সিডনি কার্টো স্যাক্রিফাইস না করলে এটা আসলে বিখ্যাত হইতো না। ইট ইজ ফার ফার বেটার থিং দ্যাট আই ডু দেন আই হ্যাভ এভার ডান, যে তার গিলোটিনে শিরচ্ছেদের আগে আমি জীবনে কখনো যা করিনি তার চেয়ে অনেক মহান কাজ করছি। সেম টাইপের কথা বলছে যে ইট ইজ এ ফার ফার বেটার রেস্ট দ্যাট আই গো দেন আই হ্যাভ এভার নোন, আমি এমন এক শান্তির দিকে যাচ্ছি যা আগে কখনো পাইনি। মানে মানুষজন স্যাক্রিফাইস করার জন্য তার কি একটা আবেগ, তাই না? এবং ক্রাশ হিউম্যানিটি আউট অফ শেপ ওয়ান্স মোর, অত্যাচার মানুষের মানবিকতা ধ্বংস করে। ক্রাশ হিউম্যানিটি আউট অফ শেপ ওয়ান্স মোর, এটা সত্যি যে তোমার যখন মানুষজন বেশি অত্যাচারিত হয় তখন তার মধ্যে আসলে ন্যূনতম মানবিকতাও নষ্ট হয়ে যায়, আমরা এটা দেখতে পাই। দেখবা যে অনেক সময় যারা মজলুম, বলে না যে মজলুমরাই হয়তো বড় অত্যাচারী হয়ে যাচ্ছে পরবর্তীতে যখন পাশার দান পাল্টে, কারণ সে অত্যাচারিত হতে হতে তার নিজের মধ্যেই মানবিকতা সব চলে গেছে। লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রেটার্নিটি অর ডেথ, এইটা হচ্ছে গিয়ে তোমার ফ্রেঞ্চ রেভলিউশনের মোটো, যে স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব অথবা মৃত্যু, এটা হচ্ছে তোমার ফ্রেঞ্চ রেভলিউশন, এটার বেসিসেই চলছে। হ্যাঁ, যেমন লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রেটার্নিটি অর ডেথ। তাহলে এই হচ্ছে আমাদের সিডনি কার্টনের স্যাক্রিফাইসের কাহিনী, এ টেইল অফ টু সিটিজ। তাহলে ধরো পরীক্ষায় যদি আসছে যে তোমার এ টেইল অফ টু সিটিজ, এটার ধরো তোমার থিম কি, থিম যেমন আমরা জানি যে আত্মত্যাগ, এটা এটা ছাড়াও এটার মেইন একটা সেটিং বলা যায় ফ্রেঞ্চ রেভলিউশনকে। হ্যাঁ, ফ্রেঞ্চ রেভলিউশনকে, ওয়ান সাইডেড লাভ, হ্যাঁ, এর একটা প্লট। তাহলে আমরা আশা করছি সবাই ক্লিয়ার। এবার চলো আমরা আজকের নেক্সট হচ্ছে নভেলে যাই, যার নাম হচ্ছে টেস অফ দি আরবারভিলস বাই থমাস হার্ডি। টেস অফ দি আরবারভিলস, এটার অথর হচ্ছে থমাস হার্ডি। এটা ট্র্যাজিক নভেল, এটা ভিক্টোরিয়ান এজের, ইংল্যান্ডের ওয়েসেক্স এর কাহিনী। হিরোইন হচ্ছে টেস, হিরো হচ্ছে অ্যাঞ্জেল ক্লেয়ার, ভিলেইন হচ্ছে অ্যালেক। এবং এটার থিম হচ্ছে গিয়ে যে আমাদের নিয়তি আর আমাদের চাওয়া, আমাদের ইচ্ছা, এই দুইটার মাঝে যে বৈপরীত্য, এইটা। তো তোমার এখানে মেইন ক্যারেক্টার হচ্ছে টেস, অ্যাঞ্জেল ক্লেয়ার হচ্ছে টেসের হাজবেন্ড, অ্যালেক, অ্যালেক হচ্ছে টেসকে ডিস্টার্ব করতো, জনি ডার্বিফিল সে হচ্ছে টেসের বাবা, জোয়ান টেসের মা, সরো হচ্ছে টেসের সন্তান, আর রেভারেন্ড ক্লেয়ার হচ্ছে অ্যাঞ্জেলের বাবা, অ্যাঞ্জেল ক্লেয়ারের বাবা। চলো আমরা কাহিনীতে ঢুকি। তাহলে গল্পের শুরুতে আমরা দেখতে পাই টেসকে। টেস হচ্ছে গিয়ে দরিদ্র পরিবারের সুন্দরী মেয়ে, খুব সৎ, ক্যারেক্টারে কোনো কালি নাই, হ্যাঁ, কিন্তু সুন্দরী মেয়ে, জন্ম হয়েছে দরিদ্র পরিবারে। তো ঘটনাচক্রে একদিন টেসের বাবা জানতে পারে যে ওরা নাকি হচ্ছে এক সময়কার বিখ্যাত অভিজাত পরিবার ডিয়ারবারভিল, মানে তারা যে গরিব বাট তাদের পূর্বপুরুষরা হচ্ছে কি অনেক বড় লোক ছিল, এবং তারা ডিয়ারবারভিল পরিবারের হচ্ছে উত্তরসূরি, বংশের উত্তরসূরি। এখন এটা শুনে তারা মনে করে যে আমরা হয়তো আমাদের ধনী আত্মীয়দের যদি আমরা বের করতে পারি তাহলে হয়তো বা তারা আমাদের হেল্প করবে, আমাদের ভাগ্য বদলে যাবে। এই কারণে যেটা করে তারা, তাদের মেয়ে টেস, তাকে হচ্ছে গিয়ে ধনী এই ডিয়ারভালভিল পরিবারের কাছে দেখায়। সেখানে গিয়ে টেসের সঙ্গে পরিচয় হয় অ্যালেকের। বাট অ্যালেক খুবই রিচ, ইগোইস্টিক, প্রভাবশালী, কিন্তু সে লুচু, কঠিন লেভেলের লুচু। সে টেসের সৌন্দর্যে আকৃষ্ট হয়, বারবার টেসকে প্রলুব্ধ করার চেষ্টা করে, তার ক্যারেক্টার অ্যাসাসিনেট করার চেষ্টা করে। এবং একদিন রাতে একটা ভয়াবহ ঘটনা ঘটে যায়।
যেটার মেনশন হার্ডি সরাসরি করে নাই, কিন্তু বোঝা যায় যে অ্যালেক টেসের উপর হচ্ছে যৌন নির্যাতন করছে। এই ঘটনার পর টেস ভেঙে পড়ে এবং তার একটা সন্তান জন্মায় যার নাম হচ্ছে সরো। মানে বাচ্চার নামই আসলে সরো, কিন্তু শিশুটা অল্প দিনের মধ্যেই মারা যায়। হ্যাঁ, তো টেস তোমার বেচারা এমনিতেই গরিব, তার উপর হচ্ছে তোমার অ্যাবিউস হইছে, তার বাচ্চাটা হলো, বাচ্চাটাও মারা গেল, মানে কঠিন খারাপ নিয়তি। এরপর টেস চিন্তা করে যে সে নতুন ভাবে জীবন শুরু করবে। সে ডেইরি ফার্মে কাজ নেয়, সেখানে ওর দেখা হয় অ্যাঞ্জেল ক্লেয়ারের সঙ্গে। আবার ক্লেয়ার খুবই ভালো মানুষ, এডুকেটেড, সে প্যাশনেট, সে হচ্ছে গিয়ে এমপ্যাথি আছে তার। তারা হচ্ছে একে অপরকে ভালোবাসতে শুরু করে এবং তাদের বিয়ে হয় এক সময়। টেস এখন মনে করে যে এবার হয়তো তার জীবনে দুঃখ আসবে, দুঃখ আসবে না, সুখ আসবে। কিন্তু ঝামেলা হয় তোমার বিয়ের রাতে। কি ঝামেলা! তোমার কনফেশনের টাইম আসে যে অ্যাঞ্জেল তার জীবনের ঘটনাগুলো সে হচ্ছে টেসকে বলবে, টেসও অ্যাঞ্জেলকে তার লাইফের ইনসিডেন্ট গুলো বলবে, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, অ্যাঞ্জেল বলে যে আমি জীবনে একটা ভুল করছি, যুবক বয়সে আমার এরকম রিলেশন ছিল, সে কনফেস করে। এখন টেসও সেই আবেগের বশত নিজের অতীতের ঘটনা খুলে বলতে যায়। সে অ্যালেকের সঙ্গে যে ঘটনা ঘটছে এটা জানে, এবং সে মনে করে যে অ্যাঞ্জেল হয়তো তাকে ক্ষমা করে দিবে, আমিও তো অ্যাঞ্জেলকে ক্ষমা করতেছি। কিন্তু সবচেয়ে বড় আয়রনি যেটা, যে অ্যাঞ্জেল ভাই তাকে ক্ষমা করে না। হ্যাঁ, এটাই হার্ড ট্রুথ। হ্যাঁ, অ্যাঞ্জেল তাকে ক্ষমা করে না, অ্যাঞ্জেল নিজের ভুলের জন্য ক্ষমা চায়, কিন্তু টেসের ক্ষেত্রে একই উদারতা সে দেখাতে পারে না। এবং এইখানে কিন্তু তোমার লেখক ডাবল স্ট্যান্ডার্ড কে হচ্ছে গিয়ে একদম চপেটাঘাত করছে, মানে দেখাইছে যে ভিক্টোরিয়ান এই যে তোমার ডাবল স্ট্যান্ডার্ড মানুষের মাঝে খুব প্রমিনেন্ট ছিল। এইটা লেখককে মূলত হিট করছে, এবং টেস অফ দি আরভারভিলসে উনি এই জিনিসটাই আসলে তুলে ধরছে যে আমি নিজের বেলায় যাচ্ছি সবগুলো 100% ঠিক, নিজের দোষ থাকা সত্ত্বেও, কিন্তু অন্যকে যখন আমি জাজ করতেছি, মানে আমাদের একটা ইয়ে করা কথা আছে না, যে আমরা নিজের দিকে না তাকায় অন্যের পুটকির গুস দিকে তাকায় থাকি। হ্যাঁ, শুনতে খারাপ, কিন্তু বাস্তবতা এটাই। দ্বিচারিতা, ধরো ডাবল স্ট্যান্ডার্ড হচ্ছে গিয়ে যে ধরো আমার ধরো হচ্ছে কোনো শিক্ষাগত যোগ্যতা নাই, আমি গরিব, আমি কোনো দিকেই তোমার ইয়ে না। ধরো আমি মেট্রিক পাস, কিন্তু আমি বউ চাচ্ছি হচ্ছে গিয়ে, হ্যাঁ বউ তো মাস্টার্স পাস লাগবে, উচ্চ শিক্ষিত, আবার সে তোমার বাইরে কোনো কাজ করতে পারবে না, সে ঘরের বউ হয়ে থাকবে, এরকম হচ্ছে ব্যাপার। মানে আমি জানা তার চেয়ে ডাবল চাই, তাহলে এটা আমার ডাবল স্ট্যান্ডার্ড। আবার আমি আবার নিজেকে দাবি করতেছি যে না আমি খুব বড় তোমার ফেমিনিস্ট। তোমার ফেসবুকে তোমরা একটা কাহিনী দেখছো কিনা জানি না, যে ডক্টর দীপরা দীপরা তাবাসসুম তার হচ্ছে মানে মারা গেছে, কিন্তু তার ফ্যামিলি হচ্ছে তাকে খুবই অ্যাবিউজ করতো, বাট ফ্যামিলি কিন্তু খুবই মানে তোমার প্রমিনেন্ট, তার শ্বশুর প্রমিনেন্ট ডক্টর, তার ননদ, মানে খুব ওয়েল এস্টাবলিশ ফ্যামিলি। তারাই সমাজে দেখা যায় কি তোমার বড় বড় বুলি ছড়ায়, কিন্তু তার নিজের ফ্যামিলিতে হচ্ছে পুরো উল্টা। এগুলো আমাদের হচ্ছে হয়। আচ্ছা, আইরনি, আইরনি বলতে বুঝাই হচ্ছে গিয়ে তোমার, এটা একটা লিটারারি পিস বুঝাই আইরনি। সেটা হচ্ছে যে তোমার যে কোনো কিছু আমরা যখন অসঙ্গতিটা তুলে ধরি হাস্যরসাত্মক উপায়ে, এই যে মনে করো ডাবল স্ট্যান্ডার্ড, এটাকে যে লেখক তুলে ধরছে, তোমার একজন নিজের দোষ আছে সে স্বীকার করতেছে, বাট সে তার ওয়াইফের দোষ নিতে পারতেছে না। তাহলে এই যে তোমার ডাবল স্ট্যান্ডার্ডকে ফুটাই তোলা একটা লাইনের মাধ্যমে অথবা একটা ইনসিডেন্টের মাধ্যমে, এটাকে আমরা বলছি আয়রনি। তাহলে আয়রনির মধ্যে লেখকরা ট্রাই করেন তোমার এরকম উদাহরণ বা এর মাধ্যমে হচ্ছে সমাজের যে অসঙ্গতি এটাকে তোমার তুলে ধরতে। হ্যাঁ, তোমার এমন একটা লাইন যেখানে তোমার এগুলো তুলে ধরে।
এটা হচ্ছে তোমার লিটারেরি একটা আর্ট, এটা লিটারেরি পিস বলি আর কি আমি। যে লিটারেরি ইনস্ট্রুমেন্টও বলে, যে আইরনি আমরা বলি না, হারে খুব আইরনি হয়ে গেল, নির্মম পরিহাস হয়ে গেল ভাগ্যের। আচ্ছা, যাক, এবার হচ্ছে আমরা সামনে আগাই তাহলে। তোমার খুবই দুঃখ তার মনে। তো অ্যাঞ্জেল হচ্ছে তোমার টেসকে ছেড়ে সে ব্রাজিল চলে যায়, টেস হচ্ছে আবার একে হয়ে পড়ে, তার পরিবার আরো দরিদ্র হয়ে যায়। এই যখন হচ্ছে অসহায় অবস্থা, তখন হচ্ছে অ্যালেক আবার তার জীবনে ফিরে আসে, ওই হারামিটা। হারামি এখন ধর্মীয় প্রচারক হয়ে গেছে, হ্যাঁ, বাস্তবতার সাথে মিলে এখন একদম তোমার সে ভালো পথে চলে গেছে, আগে আগাম ডাকাম করে। কিন্তু টেসকে দেখে যাচ্ছে আবার সে পুরনো স্বভাবে ফিরে যায়, এবং অর্থনৈতিক চাপে টেস অ্যালেকের সঙ্গে থাকতে বাধ্য হয়। কিছুদিন পর হচ্ছে অ্যাঞ্জেল আবার ফিরে আসে, সে নিজের ভুল বুঝতে পারে, সে টেসকে ফিরিয়ে নিতে চায়, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ, একবার ও আসে একবার যায়, টেসের জীবনই আসলে কষ্টের। তো টেস পরে বুঝে যে অ্যালেকই তার সমস্ত দুর্ভাগ্যের মূল কারণ। কারণ অ্যালেক হচ্ছে গিয়ে যে তোমার, যে ওই তো তাকে অ্যাবিউজ করে তার জীবনের সমস্ত দুর্ভোগ, অথবা অ্যালেকের কাছে না গেলে হয়তো তার জীবনটা এরকম হইতো না। হ্যাঁ, সে কি করলো, রাগ হতাশায় হচ্ছে গিয়ে তোমার অ্যালেককে হত্যা করে। এবং এরপর হচ্ছে টেস অ্যাঞ্জেল কিছুদিন একসঙ্গে থাকে, কিন্তু ওই যে সুখ তোমার অল্প জীবনে, আইন তাদেরকে ছেড়ে দেয় না। অবশ্যই দেখা যায় স্টোনহেঞ্জ, এখানে টেস গ্রেফতার হয় এবং টেসের হচ্ছে মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যায়। অ্যাঞ্জেল দূর থেকে কালো পতাকা দেখে বুঝতে পারে যে টেস আর নেই। উপন্যাস শেষ হয় ইংরেজি সাহিত্যের অন্যতম করুণ সমাপ্তির মধ্য দিয়ে। ট্র্যাজিক। হ্যাঁ, হ্যাঁ, নাইলা, তারপর হচ্ছে হীরা। তোমরা একদম ক্লাসিক্যাল ডেফিনেশনটা দিছো আয়রনির। মানে আমার যে বলছিলাম, ওই যে তোমার অসঙ্গতি তুলে ধরে, যে বলে এক করে আরেক। হ্যাঁ, তাহলে সেন্টেন্সের মধ্যে বা সিচুয়েশন এমন ভাবে বর্ণনা যে যেটা বুঝাই তার উল্টাটা হচ্ছে। হ্যাঁ, তাহলে আমি নিজের একরকম, আমার অ্যাক্ট আরেক রকম, সম্পূর্ণ অপোজিট। এইটা হচ্ছে তোমার আয়রনি। তাহলে হ্যাঁ, আমাদের অবশ্যই এটাতে হচ্ছে ট্র্যাজিক এন্ড হয়, ট্র্যাজিক এন্ডিং। তাহলে আমরা কাহিনী কি দেখলাম, কাহিনী দেখলাম হচ্ছে আমাদের টেস। টেস হচ্ছে গিয়ে দরিদ্র পরিবারের মেয়ে, নিষ্পাপ। সে হচ্ছে জানতে পারে তার বাবা যে বড়লোক ফ্যামিলি থেকে তারা বিলং করে, এই কারণে তারা সাহায্যের জন্য মেয়েকে পাঠায়। বাট ওখানে গিয়ে মেয়ে আবিসের সৃষ্টি হয় এবং তার একটা সন্তান জন্মায়, সন্তানের নাম হচ্ছে সরো। তো পরে হচ্ছে গিয়ে তোমার অ্যালেকের সঙ্গে তো তার হয় না, সে অন্য জায়গায় চলে যায়। ডেইরি ফার্মে কাজ করতে গিয়ে অ্যাঞ্জেলের সঙ্গে তার রিলেশন হয়, তারা বিয়ে করে। বাট বিয়ের রাতে যেটা হয় যে অ্যাঞ্জেল নিজের ভুল তার কাছে অ্যাডমিট করতে যায়, বাট সে আবার তার ভুল মেনে নেয় না অ্যাঞ্জেল। তো পরে টেস তার আরো হতাশ হয়ে যায়, তাকে ছেড়ে চলে যায়, আরো গরিব হয়ে যায়। ইন দ্য মিন টাইম অ্যালেক তার জীবনে ফিরে আসে। কিছুদিন পর আবার অ্যাঞ্জেলও ফিরে আসে, এখন অ্যালেক নাকি অ্যাঞ্জেল, এই কনফিউশনে পড়ে সে আরো হতাশ হয়ে যায়। পরে টেস বুঝতে পারে যে অ্যালেকই হচ্ছে সমস্ত তার দুর্ভাগ্যের মূল বিষয়। টেস হচ্ছে গিয়ে তোমার অ্যালেককে হত্যা করে বসে। তো টেস গ্রেফতার হয় এবং টেসের হচ্ছে মৃত্যুদণ্ড কার্যকর হয়। অ্যাঞ্জেল বেচারা, সে ফিল করে যে প্রথম রাতেই এই কাজটা হয়তো সে যদি না করতো, টেস হয়তো জীবিত থাকতো। এটার মাধ্যমে হচ্ছে আমাদের ট্র্যাজিক এন্ডিং হয়ে যায়। হ্যাঁ, এটা মানে মন খারাপেরই একটা ব্যাপার, একদম টেসের মৃত্যুদণ্ড হয়ে যাওয়াটা। তাহলে আমার এটার থিম হচ্ছে গিয়ে ফেইট ভার্সেস হিউম্যান উইল। দেখো, মানে পুরো উপন্যাস জুড়েই কিন্তু তোমার টেস নিজের ভাগ্যের বিরুদ্ধে সে অলরেডি লড়াই করছে, কিন্তু বারবার তুমি সমাজ বলো, শ্রেণী ব্যবস্থা বলো, পুরুষতন্ত্র বলো, দুর্ভাগ্য বলো, সবগুলোই তার এগেইনস্টে। হার্ডি এখানে কোয়েশ্চেন করে গেছে যে মানুষ কি নিজের ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারে, নাকি ভাগ্যই শেষ পর্যন্ত জয়ী হয়? এই প্রশ্নটা সে আমাদের দিকে ছুড়ে দিয়ে গেছে। হ্যাঁ, ফেইট ভার্সেস তোমার হ্যাঁ, যখন হারাই সব তখন জ্ঞান ফিরে, কিন্তু এদিক দিয়ে তার প্রাণ চলে যায়। আমাদের টেসের জন্য হচ্ছে এখানে অনেক খারাপ লাগে। তো তোমার এখানে ফেমাস কোটেশন আছে যে দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইমমর্টালস হ্যাড আর্নড
ended his sport with Tess, the president of immortal, মানে নিয়ন্তা, ভাগ্য নিয়ন্তা, ভাগ্য যেন টেসের সঙ্গে খেলা শেষ করেছে। এটা এন্ডিং, ন্যারেটর বলে, লেখক বলে, হার্ডি বলে যে ভাগ্য তার খেলা শেষ করেছে। তাহলে এখানে টেসের নাম দেখেই আমরা বুঝতে পারি। আবার টেসের লাইফকে কি বলা যায়, ওয়ান্স ভিকটিম অলওয়েজ ভিকটিম, সে আজীবন কিন্তু বেচারি ভিকটিমের জায়গায় রয়ে গেছে টেস। সমাজ বারবার তাকে শাস্তি দিয়েছে এবং কঠোরভাবে কিন্তু থমাস হার্ডি এই ক্যারেক্টারটা তৈরি করছে, এবং এই ক্যারেক্টারটাকে দেখলে তোমার আসলেই ওর জন্য মন খারাপ হতে বাধ্য। হ্যাঁ, যে একটা মানুষ এত সাফারিংস কেন হয়েছে, এটা আমাদের মনে সবসময় আসে এটা পড়তে গেলে। মাই লাইফ লুকস অ্যাজ ইফ ইট হ্যাজ বিন ওয়াস্টেড ফর ওয়ান্ট অফ চান্সেস, সুযোগের অভাবে জীবন অপচয় হয়েছে। অ্যাঞ্জেল হচ্ছে নিজের রিফ্লেক্ট করে নিজের লাইফকে, অ্যাঞ্জেল ক্লিয়ার। কিন্তু শালা তুই যে তখন যদি ঠিক মতো অ্যাক্ট করতি তখন হচ্ছে হয়তো টেস বেঁচে থাকতো। হ্যাঁ, সে পরে গিয়ে বলে যে সুযোগের জীবন, সুযোগের অভাবে জীবনের অপচয় হয়েছে। Did it never strike your mind that what every woman says, some women may feel? হ্যাঁ, যে সমস্ত নারী একইভাবে চিন্তা করে না, এটা টেস বলছিল। হ্যাঁ, যে এক একজনের থট প্রসেস যে এক এক রকম, এটা সে মিন করছে। তাহলে আমরা কিছু কোটেশন দেখলাম যে দ্য প্রেসিডেন্ট অফ ইমমর্টালস হ্যাড এন্ডেড স্পোর্ট উইথ টেস, এটা এন্ডিং। ওয়ান্স ভিকটিম অলওয়েজ ভিকটিম, আমাদের টেসের লাইফের যে মানে দুর্যোগের যে ঘনঘটা, এটা আমরা এখানে পোর্ট্রে করছে। মাই লাইফ লুকস অ্যাজ ইফ ইট হ্যাড বিন ওয়েস্টেড ফর ওয়ান্ট অফ চান্সেস, অ্যাঞ্জেল ক্লিয়ার। আর ডিড ইট নেভার স্ট্রাইক ইউর মাইন্ড হোয়াট এভরি উইমেন সেই সাম উইমেন মে ফিল, সব নারী একইভাবে চিন্তা করে না। এই হচ্ছে আমাদের টেস্ট অফ দি আরবারভিলস বাই হার্ট। বোঝা গেছে টেস্ট অফ দ্য আরবারভিলস? আশা করি পারা যাবে, ক্যারেক্টার আসলে আমরা পারবো। এবার চলো আরেকটা আমরা নভেলের দিকে যাই। লাস্ট নভেল আজকের, জেইন আয়ার বাই শার্লট ব্রন্টে। আরেকটা তোমার বিখ্যাত রচনা। এটাকে বলা যায় হচ্ছে তোমার একটা গথিক নভেল। নভেল বটেই, তার মধ্যে গথিক। গথিক কেন বলি, গথিক মানে হচ্ছে এখানে একটু মিস্টেরিয়াস, গা ছমছম ব্যাপার, আদি ভৌতিক ব্যাপার, আদি দৈবিক ব্যাপার। হুম, তো এটা হচ্ছে গিয়ে আমার জেনার। এখানে হচ্ছে তোমার ভিক্টোরিয়ান এইজ, একই সিন, সেটিংস হচ্ছে ইংল্যান্ড। হিরোইন হচ্ছে জেইন আয়ার, হিরো হচ্ছে এডওয়ার্ড রচেস্টার। মেইন থিম হচ্ছে আমার মূলত সেলফ রেসপেক্ট, এখানে হচ্ছে নিজের আত্মসম্মান। তো ক্যারেক্টারের মধ্যে হচ্ছে জেইন আয়ার, ও হচ্ছে তোমার মেইন প্রোটাগনিস্ট। এডওয়ার্ড রচেস্টার, এ হচ্ছে মাস্টার্স অফ থর্নফিল হল। বার্থা মেসন, এটা হচ্ছে রচেস্টারের ওয়াইফ। রিভার্স, উনি একজন ধর্মযাজক, ক্লার্কিম্যান। মিসেস রিড, এটা হচ্ছে জেন আয়ারের আন্টি হেলেন বার্নস, জেনের ফ্রেন্ড অ্যাডেল। আর হচ্ছে বেস, এগুলো ক্যারেক্টার, এগুলো আমরা পড়তে পড়তে চলো দেখি, গল্প শুনতে শুনতে। তাহলে এটাও তোমার একটা সেম স্টোরি লাইন, একটা এতিম মেয়ের গল্প দিয়ে শুরু হয়। আমরা এতিম ছেলে কাকে দেখে আসছিলাম কিছুক্ষণ আগে, আমরা একটা গল্পে এতিম কাকে দেখে এসেছিলাম, পিপকে দেখে আসছি। তাহলে এখানেও তোমার এতিম মেয়ের কাহিনী, তার নাম হচ্ছে জেন আয়ার। জেনের বাবা মা হচ্ছে ছোটবেলাতেই মারা যান। জেন হচ্ছে বড় হয় তার খালা মিসেস রিডের বাড়িতে, মিসেস রিডের বাড়িতে সে বড় হয়। তো ঝামেলা হচ্ছে গিয়ে যে যদিও তার খালা, কিন্তু ভাই খালা ছিল শয়তান, তাকে অপমান করতো, অবহেলা করতো, শাস্তি দিত। জেনের শৈশব ছিল একাকিত্বে এবং কষ্টে ভরা। একদিন মিসেস রিড তাকে পাঠাই দেন লোড স্কুলে। স্কুলটা হচ্ছে তোমার খুবই কঠোর আবাসিক স্কুল, এখানে আবার মানে অত্যাচারী করা হইতো তোমার বলা যায় যে ঠান্ডা, ক্ষুধা, রোগ ব্যাধি এগুলো নিত্যদিনের ব্যাপার ছিল, মানে প্রচন্ড হার্ড লাইফ ওখানে। তবে এখানেই হচ্ছে তোমার জেনের পরিচয় হয় হেলেন বার্নসের সঙ্গে। হেলেন বার্নসের সঙ্গে হেলেন হচ্ছে গিয়ে তোমার ধৈর্য, ক্ষমা এবং আধ্যাত্মিকতার প্রতীক। সে জেনের প্রিয় বন্ধু, কিন্তু দুর্ভাগ্য তোমার জেনের কপাল খারাপ, হেলেন হচ্ছে গিয়ে অসুস্থ হয়ে মারা যায়।
তাহলে জেনের জীবনে গভীর প্রভাব ফেলে, তাহলে দুঃখ আর দুঃখ লাইফের মধ্যে। তো যাই হোক, তোমার অনেক বছর কেটে যায় এর মধ্যে। জেইন প্রাপ্তবয়স্ক হয় এবং সে শিক্ষক হিসেবে সেই লোডে কাজ শুরু করে। কিন্তু তার কাছে মনে হয় যে ভাই পৃথিবী তো অনেক বড়, আমি শুধু লোডে জীবন কাটাই দিলে কেমনে হবে, আমি বাইরেও যাই। সে চাকরির বিজ্ঞাপন দেয়, এর ফলে সে থর্নফিল্ড হল নামে একটা রহস্যময় প্রাসাদে সে কাজ পায়। সেখানে তার মূলত দায়িত্ব ছিল সে অ্যাডেল নামে একটা মেয়েকে পড়াবে। আর জেইন ফিল্ড মানে তোমার থর্নফিল্ড হলের মালিক ছিল মূলত এডওয়ার্ড রচেস্টার। তার সাথে জেনের পরিচয় হয়। রচেস্টার হচ্ছে তোমার খুবই ধনী মানুষ, সে বুদ্ধিমান মানুষ, আবার কেমন জানি রহস্যময় টাইপের। হ্যাঁ। তো ধীরে ধীরে তোমার হচ্ছে জেন এবং রচেস্টারের মধ্যে একটা গভীর রিলেশন গড়ে ওঠে। জেন ফর দা ফার্স্ট টাইম বুঝতে পারে, মনে হয় তার কাছে যে কেউ হয়তো বা তাকে সম্মান করতেছে, কারণ সে আজীবন মানুষের তুচ্ছ তাচ্ছিল্য পেয়ে বড় হয়েছে। তার কাছে যখন কেউ রেসপেক্ট, যখন সে দেখতেছে কেউ তাকে রেসপেক্ট দিচ্ছে, সে স্বাভাবিকভাবেই কিন্তু তার মন গলে গেছে। কিন্তু থর্নফিল্ড তোমার হল, শুরুতেই বলছি ভাই এটা রহস্যময় একটা জায়গা। রাতে হাসির শব্দ শোনা যায়, হুটহাট আগুন লাগে, রহস্যময় পরিস্থিতি, সবকিছুই কেমন যেন অস্বাভাবিক। কিন্তু তোমার জেইন এবং রচেস্টারের তো প্রেম থামতেছে না। রচেস্টার জেইনকে তোমার বিয়ের প্রস্তাব দেয় এবং জেইন মনে করে সে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। কিন্তু এখানে হচ্ছে তোমার ট্র্যাজেডি ছাড়া কি হবে, ট্র্যাজেডি লুকায় আছে। বিয়ের দিন সে জানতে পারে রচেস্টার হচ্ছে ইতিমধ্যে বিবাহিত। তার স্ত্রী হচ্ছে বার্তা মেসন, সে জীবিত এবং থর্নফিল হলের মধ্যেই একটা গোপন কক্ষে সে বন্দী। বার্তা মেন্টালি অসুস্থ সে। জেইন তো ভাই ভেঙে পড়ে, সে রচেস্টারকে ভালোবাসছিল, কিন্তু একই কাহিনী, রচেস্টার তো তাকে ম্যানিপুলেট করছে। গ্রেট ম্যানিপুলেটর, ফাহমিদার ভাষায় লিখে, গ্রেট ম্যানিপুলেটর। কিন্তু তোমার জেইন তো ভালো, সে চিন্তা করে যে বার্থা বেঁচে আছে, তো তার হচ্ছে অধিকার, আমি কেমনে তাকে বিয়ে করি, সে নৈতিকতা বিসর্জন দিতে পারে না। সে থর্নফিল হল ছেড়ে চলে যায়। হ্যাঁ, সে সংসার করবে না। এটাই হচ্ছে জেনের সবচেয়ে বড় শক্তি ছিল, কারণ সে ভালোবাসাকে বেছে নেয়নি, সে বেছে নিছে যে সেলফ রেসপেক্ট। তারপর জেইন হচ্ছে গিয়ে তোমার অনেক কষ্টের মধ্য দিয়ে যায়। ইন দ্য মিন টাইম তার জীবনে আসে হচ্ছে সেন্ট জনস রিভার্স। সে একজন যাজক, সে আবার জেনকে বিয়ে করতে চায়, তবে মানে বিয়েটা যে ভালোবাসার জন্য ব্যাপারটা এরকম না, সে ধর্ম প্রচারে তাকে যাতে হেল্প করতে পারে সহযোগী হিসেবে সে বিয়ে করতে চায়। তখন জেন বুঝতে পারে যে এটার মধ্যে তো ভাই ভালোবাসাই নাই, তাহলে মানে কি দরকার। সে হচ্ছে গিয়ে তোমার প্রস্তাব প্রত্যাখ্যান করে। হ্যাঁ। তো একদিন হচ্ছে যেটা হয় যে তোমার এখানেও আউট অফ নাথিং আমরা পিপের মতোই ঘটনা আসলে দেখতে পাই যে জেইন বড় উত্তরাধিকার সূত্রে তোমার সম্পদ পাইছে, হঠাৎ করে সে অর্থনৈতিকভাবে স্বাধীন হয়ে গেছে। হঠাৎ করে তার কাছে একদিন মনে হচ্ছিল সে যেন রচেস্টারের কণ্ঠস্বর শুনতে পাচ্ছে, ডিপ ইনসাইড সে ফিল করে। ওই চিন্তা থেকে সে থর্নফিল হলে ফিরে যায়। ওখানে গিয়ে এসে দেখতে পাই যে থর্নফিল হল এটা তোমার পুড়ে গেছে। কিভাবে পুড়ছে, তোমার বার্থা আগুন লাগিয়ে আত্মহত্যা করছে। ওই যে বার্থা মাঝে মাঝে কিন্তু তোমার আগুন লাগানোর চেষ্টা করতো, যেহেতু সে মেন্টালি ইল ছিল। এবং রচেস্টার তাকে বাঁচাতে গিয়ে হাত হারাইছে, তার দৃষ্টিশক্তি হারাইছে। এখন রচেস্টারের প্রতি জেইন একটা দয়া অনুভব করে, কারণ রচেস্টার আগের মতো তোমার তার সেই পাওয়ার নাই। সে আগে ম্যানিপুলেটর ছিল, কিন্তু লাইফ তাকে এখন হাত কেড়ে নিছে, তার চোখ কেড়ে নিছে। এখন কাইন্ড অফ লেখক দেখায় এবার হচ্ছে তোমার একটা ব্যালেন্স আসছে রিলেশনের মধ্যে। হ্যাঁ, জেন এখন স্বাধীন, পরিণত, আত্মনির্ভর, পাশার দান পাল্টে গেছে। তোমার রচেস্টার এখন তোমার লোয়ার সাইডে। শেষ পর্যন্ত জেন এবং রচেস্টার বিয়ে করে এবং দীর্ঘ সংগ্রামের পর তারা সুখী জীবন লাভ করে। তাহলে আমাদের এই হচ্ছে কাহিনী। হ্যাঁ, যে তাহলে আমরা কি দেখলাম আমাদের জেইন আয়ারের মধ্যে, যে জেইন আয়ার এতিম মেয়ে,
ছোটবেলাতেই মারা যায় বাবা মা। খালা মিসেস রিডের কাছে বড় হয়, কিন্তু রিডও অত্যাচারী, তাকে পাঠাই দেয় লৌড স্কুলে। স্কুলও খুব কঠোর জায়গা। স্কুলে তার সঙ্গে পরিচয় হয় হেলেন বার্নসের সঙ্গে, বাট হেলেন বার্নস সে মারা যায়। তার জীবনে দুঃখ নেমে আসে, দুঃখ যায় না। এরপর সে হচ্ছে তোমার ওই স্কুলেই চাকরি নেয়, পরে চিন্তা করে যে না, আমি লাইফটাকে দেখবো। সে থর্নফিল হলে জব নেয়। সেখানে রচেস্টারের সঙ্গে তার রিলেশন গড়ে ওঠে, বিয়ে করে। বাট বিয়ের রাতেই সে জানতে পারে যে না, রচেস্টারের তোমার আর একটা ওয়াইফ আছে, তাকে বন্দি করে রাখা হয়। সে রচেস্টারকে ফিরে ফিরে তোমার ফেলে দিয়ে চলে যায়, একা ফেলে। কারণ সে সেলফ রেসপেক্টকে সবসময় বেছে নিছে। এরপর যাই হোক, তার সঙ্গে আরেকজন ধর্মযাজকের দেখা হয়, সেন্ট জেমস রিভার। তাহলে তার তিনজন আসছে পুরুষ লাইফে। প্রথমে হেলেন ছিল ছোটবেলায়, এরপর আসছে তোমার রচেস্টার, এরপর আসছে হচ্ছে তোমার সেন্ট জেমস রিভার। এবং ওই ধর্মযাজক সেও আসলে তাকে ভালোবাসার জন্য না, ধর্ম প্রচারে হেল্প করার জন্য পার্টনার হিসেবে সে বিয়ে করতে চায়, বাট এটাতে সে মেনে রাজি হয় না। পরে একদিন সে ঘটনাচক্রে বড়লোক হয়ে যায়, এবং তার মনে রচেস্টারের জন্য কেমন জানি একটা ডিপ ইনসাইড থেকে একটা ডাক আসে। সে হর্নফিল হলে গিয়ে দেখে যে হল পুড়ে গেছে, আত্মহত্যা করছে বার্নার্ড, এবং রচেস্টারের হচ্ছে চোখ নাই, সে দৃষ্টিশক্তি হারাইছে এবং তার হাত হারাইছে। তখন সে একটা দুঃখ অনুভব করে, দুজনের মধ্যে একটা ব্যালেন্স আসে। কারণ এখন আপার হ্যান্ড হচ্ছে তোমার জেন আয়ারের, আর ওদিকে তোমার রচেস্টারের তো তোমার এখন কিছুই নাই তার, কাইন্ড অফ। তখন এই দুজনের মধ্যে বিয়ে হয় এবং তাদের জীবন সুখের হয়ে যায়। আচ্ছা, রচেস্টারের হচ্ছে তোমার ওর আগে থেকে ছিল, পরে এটা আসলে ক্রমাগত ডেভেলপ করছে। হ্যাঁ, এটা তার মেন্টাল ইলনেসটা ছিল। হ্যাঁ, ওনার ওয়াইফের মানসিক সমস্যা ছিল বার্তার। তাহলে এইটা নিয়ে কাহিনী হচ্ছে আমাদের জেন আয়ার, যেটার মেইন থিম হচ্ছে সেলফ রেসপেক্ট। কারণ পুরো উপন্যাসে আমরা দেখছি যে জেন বারবার প্রমাণ করে গেছে যে ভালোবাসা অর্থ কিংবা সামাজিক মর্যাদার চেয়ে আত্মমর্যাদা খুব গুরুত্বপূর্ণ, এবং সে কখনোই কিন্তু নিজের নৈতিকতাকেও বিসর্জন দেয় নাই। হ্যাঁ, তাহলে এই নিয়ে আমাদের বিখ্যাত কাহিনী হচ্ছে জেন আয়ার। চলো আমরা কিছু কোটেশন দেখি। যে আবার, আই এম নো বার্ড, নো নেস্ট অ্যাজ স্নেয়ার মি। স্নেয়ার মানে হচ্ছে তোমার বন্দি করে রাখা বোঝাই। যে এটা জেন আয়ার বলছে নিজের স্বাধীনতা ঘোষণা করতে গিয়ে, যে আমি কোনো খাঁচার পাখি নয়, আমাকে বন্দি করা যাবে না। আই এম নো বার্ড অ্যান্ড নো নেট অ্যান্ড স্নেয়ার্স মি। আমি কোনো খাঁচার পাখি নয়, আমাকে বন্দি করা যাবে না। আই এম এ ফ্রি হিউম্যান বিইং উইথ অ্যান ইন্ডিপেন্ডেন্ট উইল। এটাও আয়ার বলছে যে আমার স্বাধীন ইচ্ছা শক্তি সম্পন্ন আমি একজন মানুষ। হ্যাঁ, তাহলে তার যে সেলফ রেসপেক্ট, এটা আমরা ফুটে তুলছে এখানে। উইমেন আর সাপোজ টু বি ভেরি কাম জেনারেলি। এটা হচ্ছে তোমার ক্রিটিসিজম করছে। আমরা সোসাইটি ফিমেল সম্বন্ধে হয়তো একটা আইডিয়া, মানে প্রিসেট আমাদের একটা আইডিয়া আছে, আমরা মনে করি যে উইমেনরা হচ্ছে সবসময় কাম হবে, সোবার হবে, হ্যাঁ, সবসময় শান্ত থাকবে। এটা আর তোমার একটা ক্রিটিসাইজ করছে এই উক্তিটার মধ্যে। লাইফ অ্যাপিয়ার্স টু মি টু শর্ট টু বি স্পেন্ট ইন নার্সিং অ্যানিমোসিটি। হেলেন বার্নস, এইটা আমার খুব ভাল লাগে এই কোটেশনটা, যে বিদ্বেষ পোষণ করার জন্য জীবন খুব ছোট। হ্যাঁ, এটা হচ্ছে ফেমাস হেলেন ওট। আচ্ছা, এটা তোমার করতে হবে না, এটা বিখ্যাত কোটেশন হিসেবে এটা আসে আর কি। হ্যাঁ, হেলেন বার্নসের। যে তোমার আমাদের আসলে চিন্তা করো, আমরা কি পরিমাণ অন্যের পিছনে আঙুল কিভাবে দেওয়া যায়, পরনিন্দা পরচর্চা কিভাবে করা যায়, এটা নিয়ে আমরা ব্যস্ত থাকি। এবং ঝগড়া বিবাদ ফ্যাসাদ, এটাতে আমরা সবসময় থাকি। এবং দিন শেষে কি হয় জানো, যখন তুমি কারো উপর কটু কথা বলতেছো, ঝগড়া করতেছো, বিদ্বেষ পোষণ করতেছো, হিংসা করতেছো, তোমার নিজের মনে কিন্তু হচ্ছে একসময় বিষিয়ে যায়, হ্যাপিনেস নষ্ট হয় কিন্তু তোমার নিজের। হ্যাঁ, সো আসলে আমাদের বিদ্বেষ পোষণ করার জন্য জীবন খুব ছোট। এবং এটা আমি আমার প্র্যাকটিক্যাল লাইফে খুব প্র্যাকটিস করি, এবং ঈশ্বরের ইচ্ছায় এটা আমার মেন্টাল পিসের কারণ। আমি কখনোই নেগেটিভ থট মাথার মধ্যে আনি না, এক কান দিয়ে ঢুকলে আরেক কান দিয়ে বের করে দিই। আমাকে আমার
অনেকে বলে যে তুই এত ক্ষমাশীল কেন। আমার মেডিকেলের সিনিয়ররা বলতো যে মানুষজনকে তুই কোনো দেশই রাখিস না, কারো সম্বন্ধে কোনো জ্ঞানজাম নাই, হাসিস সব সময়। আমি বললাম যে ভাই, আমি অন্যর যদি টক্সিসিটিটা নিজের মাথায় নিই তাহলে নিজের মেন্টাল পিস নষ্ট হয়। সো আমি অন্যের হাতে কেন নিজের মেন্টাল পিসটা দিব? আমার নিয়ন্ত্রণ আমার হাতে থাকবে, টক্সিসিটি মাথার মধ্যে আনাই যাবে না। হ্যাঁ। সো এই কারণে আমার হেলেন মার্সের এই কথাটা খুব ভালো লাগে যে লাইফ অ্যাপিয়ার্স টু মি টু শর্ট টু বি স্পেন্ট ইন নার্সিং অ্যানিমোসিটি। আমি বিদ্বেষ পোষণ করতে করতেই তো ভাই জীবন চলে যাবে, তাই না? এবং সোশ্যাল ক্রিটিসিজম নিয়ে হচ্ছে গিয়ে তোমার আরেকটা বলছিল কথা এখানে, যে প্রিজুডিস ইট ইজ ওয়েল নোন আর মোস্ট ডিফিকাল্ট টু ইরাডিকেট। আমাদের মনের মধ্যে হচ্ছে তোমার যে পূর্ব ধারণাটা, এটা ভাই দূর করাটা আসলে কঠিন। প্রিজুডিস ইট ইজ ওয়েল নোন আর মোস্ট ডিফিকাল্ট টু ইরাডিকেট, জেইন আয়ার বলছে এটা। তাহলে আমরা কি কি দেখলাম? কিছু চমৎকার কোটেশন। আই এম নো বার্ড নো নেট অ্যান্ড স্নেয়ার্স মি, এটা ফ্রি উইল নিয়ে বলতেছে। আই এম এ ফ্রি হিউম্যান বিইং উইথ এন ইন্ডিপেন্ডেন্ট উইল। তোমার সমাজের যে প্রিসেট ধারণা নিয়ে বলছে উইমেনদের নেই, উইমেন আর সাপোজ টু বি ভেরি কাম জেনারেলি। লাইফ অ্যাপিয়ার্স টু মি টু শর্ট টু বি স্পেন্ড ইন নার্সিং এনিমোসিটি, বিদ্বেষ পোষণ করার জন্য জীবন খুব ছোট, জীবন এত ছোট কেন? আর প্রিজুডিস ইট ইজ ওয়েল নোন আর মোস্ট ডিফিকাল্ট টু ইরাডিকেট, পূর্ব ধারণা দূর করা সবচেয়ে কঠিন। তাহলে এর মধ্য দিয়েই আজকের 4টা নভেল শেষ হলো। বোঝা গেছে কিনা এটা বলো। ছোটখাটো কিছু প্রশ্ন করবো আমি, জাস্ট শেষ করার আগে 5টা মিনিট আর চেয়ে নিব। এটাই দুর্ভাগ্য যে তোমার নারী সাহিত্যিক আমরা খুব কম দেখতে পাই। হ্যাঁ, আমরা এখানে এই যে ব্রন্টে সিস্টারের কথা বলছে, হ্যাঁ, ওরা খুবই চমৎকার লিখতো। হ্যাঁ, তো তোমার আমরা আরো পাইলে ভালো হইতো, বাট সংখ্যাটা কম। আচ্ছা, তাহলে আমি কিছুক্ষণ ছোট করে কিছু প্রশ্ন জাস্ট ধরি। পারবা? 4টা তো, এগুলো পারা যাবে। আচ্ছা, আমরা অ্যাঞ্জেল ক্লিয়ার একটা যে ক্যারেক্টার দেখছিলাম, এটা কোথাকার, কোন নভেলের? এটা টেস অফ দি আরবারভিলস। টেস অফ দি আরবারভিলস এটা লিখছে কে? থমাস হার্ডি লিখছে। ভেরি গুড। এটা কোন এইজের রচনা? আমরা আজকে যে ম্যাক্সিমাম পড়লাম এগুলো কোন এইজের, কোন লিটারেরি পিরিয়ডের? এগুলো হচ্ছে ভিক্টোরিয়ানের। ভেরি গুড। রানী ভিক্টোরিয়ার নামে কিন্তু ভিক্টোরিয়ান এইজের নামকরণ হয়েছে, ওই সময় ওনার রাজত্ব ছিল। আচ্ছা, তারপর হচ্ছে তোমার সিডনি কার্টন, উনি কোথাকার ক্যারেক্টার? এ টেল অফ টু সিটিজ কে লিখছে? এ টেল অফ টু সিটিজ ডিকেন্স লিখছেন। আমরা ডিকেন্সের আরেকটা কি পড়ছি নভেল আজকে? আরেকটা নভেল কি পড়লাম? গ্রেট এক্সপেকটেশন। আচ্ছা, ইট ওয়াজ দ্য বেস্ট অফ টাইমস, ইট ওয়াজ দ্য ওর্স্ট অফ টাইমস, এটা কি গ্রেট এক্সপেকটেশনের প্রথম লাইন নাকি টেল অফ টু সিটিজ এর প্রথম লাইন? ওপেনিং টেল অফ টু সিটিজ এর মধ্যে একটা হচ্ছে লন্ডন, আরেকটা কি, আরেকটা শহর কি ছিল? প্যারিস। তোমার এইখানে টেল অফ টু সিটিসে ইতিহাসের কোন সাইডটা তুলে ধরা হয়, মানে ইম্পর্টেন্ট একটা ইভেন্ট এখানে পোর্ট্রে করা হয়েছে? আমরা ইতিহাস যখন পড়তে চাই, ফ্রেঞ্চ রেভলিউশন। ফ্রেঞ্চ রেভলিউশন, ভেরি গুড। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার হিরোইন, হিরোইন হচ্ছে কে ছিল মনে আছে তোমার এই টেইল অফ টু সিটিস এর? লুসি ম্যানেট। লুসি ম্যানেট। হ্যাঁ। এস্টেলা কোথায় ছিল দেখি বলো তো তোমরা। শারমিন বলে এস্টেলা। এস্টেলা কোথায় ছিল? গ্রেট এক্সপেকটেশনে ছিল। এস্টেলা ছিল গ্রেট এক্সপেকটেশনের ক্যারেক্টার। আচ্ছা, তোমার এস্টেলার সঙ্গে পিপের পরিচয় হয়েছিল কার বাড়িতে গিয়ে? কার বাড়িতে কাজ করতে গিয়ে? মিস হ্যাভিশাম। মিস হ্যাভিশামের বাড়িতে কাজ করতে গিয়ে। ভেরি গুড। আচ্ছা, লিবার্টি ইকুয়ালিটি ফ্রেটার্নিটি অর ডেথ, এইটা কোথাকার লাইন? লিবার্টি ইকুয়ালিটি ফ্রেটার্নিটি অর ডেথ, তাহলে ফ্রেঞ্চ রেভলিউশনের যেহেতু লাইন, এটা টেল অফ টু সিটিসের। সরো, সরো ক্যারেক্টারটা আমরা কোথায় পাই? একটা বাচ্চার ক্যারেক্টার সরো, এটা আমরা টেস অফ দি আরবারভিলসে পাই, যে টেসের সন্তান, যে মারা যায়। আমরা বার্থা মেসন, এই ক্যারেক্টারটা কোথায় পাই? বার্থা মেসন এটা পাই জেইন আয়ারে। জেইন আয়ার কে লিখছে? জেইন আয়ার এটা কার লেখা? শার্লট ব্রন্টের লেখা। ভেরি গুড। তাহলে আমরা মনে আছে। তাহলে এই 4টা সুন্দর করে ঠান্ডা মাথায় আমাদের
যার যে বই আছে, বাজারের বই হোক, পিটিওর লেকচার বুক হোক, অথবা গুগল করে হোক, আমরা আরেকটু এটা পড়ে ফেলবো। এতক্ষণ সেশনে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।